সারা রাজ্যেই আপনারা জানেন, গত কিছুদিন ধরে দেখছেন সারা রাজ্যেই অ্যাডভান্টেজ আসাম নিয়ে রীতিমতো রাজস্ব যজ্ঞ শুরু হয়েছে। সরকার পক্ষ আশা করছেন যে দেশ তো বটেই, বিদেশ থেকেও অনেক টাকা লোক নিয়ে আসবে আমাদের এই রাজ্যে। খুবই ভালো কথা, খুবই আনন্দের কথা। তবে আমরা যারা বরাক উপত্যকায় রয়েছি, আমাদের মধ্যে কিছুটা হলেও একটা দুঃখবোধ কাজ করছে এই জন্যই যে আমাদের 5 গ্রাম পেপার মিলটার কোনো সদ্গতি এখনো হয়নি। এই রকম একটা সময়ে একটা খুব আনন্দের একটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনারা যারা বার্তালিপি পত্রিকাটা ফলো করেন তারা অবশ্যই দেখেছেন খবরটা, আমাদের প্রথম পাতায় একদম উপরের দিকে গেছে। আমাদের এলাকার, আমাদের বরাক উপত্যকার 3 জন কৃতি যুবকই বলবো, তাদের 3 জন কৃতি যুবক যারা এখন কর্মসূত্রে বাইরে রয়েছেন, তারা একটা অভিনব প্রোডাক্ট বের করেছেন। সেটা মেয়েদের যেটা পিরিয়ড হয় সেটার সঙ্গে সম্পর্কযুক্ত। তো সে ব্যাপারটা কি, এটা নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের এই এডিটার্স কাট প্রোগ্রামের মধ্যে। আমার সঙ্গে যথারীতি রয়েছেন প্রণবানন্দ দাস, আমাদের এক্সিকিউটিভ এডিটর। তবে প্রণবানন্দর সঙ্গে বা আমি আর বেশি কথা বলার আগে আমরা একবার এই 3 জনের মধ্যে একজন সৌরভ চক্রবর্তী কথাটা আমরা শুনে নিচ্ছি, একটু দেখুন। নমস্কার, আমি সৌরভ চক্রবর্তী, আমি হেলথফেবের একজন কো-ফাউন্ডার। আমি 2020 সালে সত্যজিৎ চক্রবর্তী আর কীর্তি আচার্যের সাথে এই হেলথফেব কোম্পানিটা শুরু করি। কীর্তি আর আমরা দুজনেই হাইলাকান্দি থেকে, আর সত্যজিৎ নিভিয়া থেকে। আমরা যখন 2020 সালে হেলথফেব কোম্পানিটা শুরু করি তখন আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং জবস করছিলাম ব্যাঙ্গালোরে। আর তখন আমাদের এই আইডিয়াটা আসে, আমাদের ইচ্ছে সবসময় ছিল যে টু হ্যাভ সামথিং অফ আওয়ার ওন, লাইক এ কোম্পানি। সো আমরা যখন এই বিজনেসটা শুরু করি এজ এ অনলাইন বিজনেস, আমরা অ্যামাজনের মাধ্যমে অনলাইন সেলস করা স্টার্ট করি। এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেসটা কমপ্লিট করার পর এজ অ্যান এক্সপেরিমেন্ট যে এই প্রোডাক্টটা কি সাকসেসফুল হবে। ইভেনচুয়ালি আমরা খুব ভালো রিভিউজ পাই এবং আমাদের কনফিডেন্স বাড়ে এবং আমরা একটু একটু করে এই বিজনেসটাকে গ্রো করি। আজকে আমাদের যে মেইন প্রোডাক্ট ওটা হচ্ছে হেলথফেব গো প্যাড ফ্রি পিরিয়ড প্যান্টি। ওটা একটা স্যানিটারি প্যাডসের রিপ্লেসমেন্ট, যেটা কমপ্লিটলি সেফ, রিইউজেবল অ্যান্ড ভেরি কমফোর্টেবল। কোনো র্যাশ আর কোনো ইচিং বা ওরকম কোনো কিছু হয় না। সো ওটা প্রোডাক্টটা ল্যাব টেস্টেড, প্রোডাক্টটা BIS ISI মার্ক অ্যাপ্রুভড। সো ওটা কমপ্লিটলি সেফ। আর আজকে আমাদের কাছে ব্যাঙ্গালোরে একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিতে বরাকভেলি থেকে অ্যারাউন্ড 20-25 জন লোক ওই ফ্যাক্টরিতে এমপ্লয়েড। আর রিসেন্টলি আমরা শার্ক ট্যাঙ্কে অ্যাপিয়ার হয়েছিলাম। আর শার্ক ট্যাঙ্কে আমরা খুব বেশি অ্যাপ্রিসিয়েশনও পাই। 4 জন শার্ক, অনুপম মিত্তল, আমান গুপ্তা, পীয়ূষ বনসল, বিনীতা সিং, ওরা 2 কোটি টাকার মতন ইনভেস্টও করেন আমাদের কোম্পানিতে। অ্যান্ড ওটা আমাদের জন্য আরও মোটিভেশনাল বিষয় যে পিরিয়ডসের ক্যাটাগরিতে, যেখানে লোকেরা খুব একটা বেশি কথা বলতে চায় না, ওখানে 3 জন ছেলের, তাও আসাম থেকে আসা 3 জন ছেলের বানানো কোম্পানিতে ওরা ইনভেস্ট করেছে। এটা খুবই আনন্দের মোটিভেশনাল বিষয় আমাদের জন্য। আর আমাদের ব্যাপারে আরও জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.healthfab.in ভিজিট করতে পারেন। সৌরভের কথাটা তো আমরা শুনলাম, তোমার রিয়াকশনটা কি? এই যে একদিকে অ্যাডভান্টেজ আসাম, একদিকে এই যে এখনো এদের আনসাং হিরোই বলা যায়, যাদের অনেক উদ্ভাবনী শক্তি রয়েছে কিন্তু যেগুলো তো আনট্যাপড রয়ে গেছে, সেগুলো সরকার তুলে নিয়ে আসার কি রাস্তা অ্যাডভান্টেজ আসাম দেখাতে পারে বলে তোমার মনে হয়? মুখ্যমন্ত্রীর এটা একটা ড্রিম ইনিশিয়েটিভ। আমরা গত 2-2.5 মাস 3 মাস ধরে দেখছি যে অ্যাডভান্টেজ আসামের যে 2nd এডিশনটা নিয়ে তিনি দেশ বিদেশ, দিল্লি মানে অত্যন্ত পরিশ্রম করেছেন, চষে বেরিয়েছেন। বিভিন্ন কর্পোরেট হাউস থেকে বিদেশে যারা বিজনেস ডেলিগেটসরা আছে তাদের সঙ্গে কথা বলা, যাওয়া, সবই করেছেন। এবং 25 তারিখ প্রধানমন্ত্রী নিজে আসছেন উদ্বোধন করতে। এক সারি ক্যাবিনেট মন্ত্রীদের আমরা দেখব এই 2 দিনের যে কনক্লেভ হচ্ছে।
এটা ঠিক আছে, সব দিক দিয়ে এটা একটা ইউফেরিয়া বা একটা পজিটিভ অ্যাটমসফিয়ার গোটা স্টেটে। সবচেয়ে বড় কথা যেটা মুখ্যমন্ত্রী সেদিন বলছিলেন, যেটা আমার খুব মানে মনে ধরেছে, সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ আসাম 1টা হয়েছিল 2018 সালে, এবং তখন সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি সরকার ছিল। এবং অ্যাডভান্টেজ আসাম 1-এর সঙ্গে 2-র একটা ফারাক, যেটা তিনি নিজে বলেছেন এবং আমার মনে হয়েছে এটা খুব খাঁটি কথাই বলেছেন, যে অ্যাডভান্টেজ আসাম 1-এর সময় কিন্তু আসামের শিল্প যে সম্ভাবনা, এটা পুরোপুরি একটা ব্লাইন্ড জায়গাতে ছিল। পুরো একটা কেউ মানে আমরা নিজেরাই জানি না আসামের শিল্প সম্ভাবনার জায়গাগুলো কি ছিল। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে 2025-এ যখন আমরা অ্যাডভান্টেজ আসাম 2 দেখতে যাচ্ছি, তখন কেন্দ্র এবং টাটা গোষ্ঠীর সৌজন্যে যেটা জাগি রোডের সেটা পুরনো কাগজ কলের জায়গায় যে টাটাদের সেমিকন্ডাক্টর একটা ফেব্রিকেশন কারখানা হচ্ছে, এটা এই ব্যাপারটা কিন্তু আসামের শিল্প জগৎকে একটা পরিচিতি দিয়েছে, শুধু দেশে না বিদেশেও। যেমন সিঙ্গাপুরকে উনি টার্গেট করেছেন খুব বেশি। সিঙ্গাপুরকে আমরা জানি যে সেমিকন্ডাক্টর আর হাব ওয়ার্ল্ডের মধ্যে, ফলে সিঙ্গাপুরকে একটা উনি ধরেছেন, এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলির উপরই বিশেষ গুরুত্ব দিচ্ছেন। যে 5টা নেশন খুব টপ লেভেল ডেলিগেশন নিয়ে আসছে, তার মধ্যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, সাউথ কোরিয়া এবং ভুটান। এই মালয়েশিয়া এখনো কনফার্ম করেনি যদিও, কিন্তু মালয়েশিয়ার মুখ্যমন্ত্রীর দাবি মালয়েশিয়া আসবে। ভুটানের তো বড় ডেলিগেশন আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাডভান্টেজ আসাম নিয়ে একটা প্রত্যাশার পারদ অত্যন্ত উপরে এই মুহূর্তে, এবং মুখ্যমন্ত্রী নিজেও দাবি করেছেন তিনি। আরেকটা ব্যাপার রয়েছে, এটা বিজেপি আমলে শুরু হয়েছিল তা না, কংগ্রেস আমল থেকে শুরু হয়েছিল। আলফার সারেন্ডার করার পর থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা গ্রাজুয়ালি আমাদের এখানে ইমপ্রুভ হচ্ছে, এবং এটা একটা ইতিবাচক দিক। যে কোনো শিল্প যেখানেই করতে হয়, শিল্পের মূল শর্ত থাকে যে আমার প্রথম শান্তি শৃঙ্খলা একটা থাকতে হয়, নিরাপদ একটা পরিবেশ, সেই পরিবেশটা রয়েছে আসামে। আলফার সন্ত্রাসবাদের থেকেও আমার মনে হয় আসামের শিল্প সম্ভাবনাটাকে সর্বনাশ করেছে বিভিন্ন আন্দোলন। এটাও মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন। যখন পশ্চিমবাংলায় যেমন শিল্প সম্ভাবনাটাকে শেষ করেছে বামপন্থীদের ট্রেড ইউনিয়ন দুনিয়ার আন্দোলন, এবং নন্দীগ্রামে সিঙ্গুরে আমরা যেটা টাটার ন্যানো কারখানার সময় আমরা যে আন্দোলনকে দেখলাম, যেটা পুরো পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার পায়ে কুড়োল মেরেছিল বলতে গেলে। আজকের দিনে তারা আফসোস করছেন, হয়তো ক্ষমতায় তৃণমূল রয়েছে, কিন্তু আজকের দিনে এই আফসোসটা তাদের রয়েছে হয়তো ভেতরে। তো আসামেও কিন্তু এই শিল্প সম্ভাবনার কুড়োল মারার পিছনে এই বিভিন্ন ধরনের ছাত্র আন্দোলন, সে আশুর আন্দোলন হোক, তারপরের বিভিন্ন সিএ বিরোধী আন্দোলন, হেন তেন লেগেই আছে। এটা চলছে। এই বন, তারপর চাঁদাবাজিতে অতিষ্ঠ যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন, তারাও অতিষ্ঠ। ফলে আসামে কোনো লগ্নির পরিবেশ সেই অর্থে ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আসাম পুরো নেগেটিভ থেকে যে পজিটিভ জায়গায় এসছে, এটা ডেফিনেটলি সরকারের কৃতিত্ব, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এখন প্রশ্ন আসতে পারে যে ইনভেস্টমেন্ট কি আসবে বা কি আসতে পারে, এটা তো এই মুহূর্তে মানে অনুমান নির্ভর কথা বলা ছাড়া সম্ভব না। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে তিনি এক্সপেক্ট করছেন যে প্রায় 1 লক্ষ কোটি টাকার লগ্নি হবে, মানে বেসরকারি লগ্নি, এবং বিভিন্ন সরকারি প্রজেক্টে প্রায় 50, এগুলি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তাতে 50,000 কোটি টাকার মতো বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। একটা জিনিস তিনি মুখ্যমন্ত্রী এবারে যেটা খুব আমার মনে হয়েছে যে খুব ঘেটে বিভিন্ন আগের মানে অতীতের অভিজ্ঞতা থেকে ঘেটে তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, যে আগে যেটা হতো যে বিভিন্ন কোম্পানি আসতো, এটা উৎসবের মেজাজ থাকতো এবং সরকারের সঙ্গে একটা মৌ করে ফেলতো, আমরা 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট করেছি, এবং তাতে কি হয়েছে, তারা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত, তারপর ওটা ক্যাবিনেটে যেত, আর ক্যাবিনেটে যেতে যেতে ওই 6 মাসের ইউফোরিয়াটা চলে যেত, ওই ইনভেস্টমেন্টটা আর আসতো না। এবার এটা ঠিক উল্টো করছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 1500 কাছাকাছি তিনি এই সরকার এই মুহূর্তে লগ্নির প্রস্তাব পেয়েছে মৌ করার জন্য। এখন এই 1500-র মধ্যে তারা একটা স্ক্রিনিং করছেন, মানে ফিজিবিলিটি দেখে, এবং মৌ তারা আগে করবেন না। 23 তারিখে, আজকে 22 তারিখ, কালকে 23 তারিখ ক্যাবিনেট মিটিং বসছে, ক্যাবিনেটে এই প্রপোজালগুলি আনা হবে, স্ক্রুটিনাইজড, যেগুলি ফিল্টার্ড করে যে প্রপোজাল, যেগুলির মধ্যে ফিজিবিলিটি আছে,
সেগুলিকে প্লেস করা হবে, তারপর আবার এটা আরেক ধরনের স্ক্রুটিনি হবে এবং ওখান থেকে বাছাই করে যে সংস্থাগুলির মৌ খুব সিরিয়াস সেটা নিয়েই তারা ফাইনাল মৌয়ে যাবেন এবং ওটা কনক্লেভের সময় হবে, অ্যাডভান্টেজ আসামের সময় হবে। অর্থাৎ এইবার প্রসেসটা কমপ্লিট উল্টো হয়ে যাচ্ছে, ক্যাবিনেটে আগে আসছে, নট পাচ্ছে, তারপর এমও হচ্ছে। ফলে এবারের এই লগ্নির জায়গাটা একটু সিরিয়াস মুখ্যমন্ত্রী নিজেও এক্সপেক্ট করছেন। তবে সেই সঙ্গে তিনি কিন্তু একটা রাইডার দিয়ে রেখেছেন। এই রাইডারটা হচ্ছে যে আসামে যখনই কোনো শিল্প আসে, তখনই যখন সরকার জমি টমি বন্টন করে, তখনই দেখা যায় যেখানে চলবে না, হবে না, জমি ছাড়তে চায় না লোক, বিভিন্ন ধরনের আন্দোলন করে। তো মুখ্যমন্ত্রী একটা জানিয়ে রেখেছেন আগে থেকেই যে এরকম হলে কিন্তু কোনো শিল্পই আসবে না, আমরা জমি দিলাম, তারপর যদি আন্দোলন ফান্দোলন হয়, সিঙ্গুরে যেটা হয়, এটাও যদি হয় তাহলে কিন্তু শিল্প গোষ্ঠীগুলি ফিরে যাবে। এবং শুধু আসাম না, পশ্চিমবঙ্গে প্রায় প্রতি বছরই এরকম শিল্প সম্মেলন, এটা সব স্টেটেই, গুজরাটে হচ্ছে, মধ্যপ্রদেশেও হয়। এখন এগুলি এই শিল্প সম্মেলন করে স্টেটগুলি মোটামুটি লগ্নির একটা মানুষকে অ্যাট্রাক্ট করে, শিল্প গোষ্ঠীকে। এখন একটা জিনিস তুমি যেটা শুরু, আমরা যে আজকের যে অনুষ্ঠানের মূল থ্রাস্টটা, সেটা হচ্ছে যে আমরা যে তিনজন আমাদের এই বরাক উপত্যকার যে ত্রয়ী, সৌরভ, কিরিটি এবং সত্যজিৎ, যারা সত্যজিৎ করিমগঞ্জের নিভিয়ার নিভিয়া একদম প্রত্যন্ত অঞ্চল, এবং সত্যজিৎ এবং সৌরভ এবং কিরিটি হচ্ছে হাইলাকান্দি শহরের বাসিন্দা। তারা বেঙ্গলুর থেকে যে শিল্পটা শুরু করেছেন এবং তারা যে জায়গায় পৌঁছে গেছেন এই গত 4 বছরে, তারা 5 বছরে, তারা 2020-এর শুরুর দিকে জানুয়ারিতে তারা এই প্রজেক্টটা স্টার্ট করেছিলেন। প্রজেক্টটার আইডিয়াটা আমি বার্তালিপিতে লিখেছি এবং আমার অত্যন্ত অনেক দিন পর বলবো, অনেক দিন পর আমি বরাক উপত্যকা নিয়ে একটা সিরিয়াস পজিটিভ স্টোরি পেয়েছি। আমরা সাধারণত ব্যস্ত থাকি পত্রপত্রিকায় এই পলিটিক্যাল হেন তেন ঝামেলার সব খবর নিয়ে, নেগেটিভ সব খবরে ভরে থাকে। কিন্তু আমি পার্সোনালি এই স্টোরিটা করে আমার অত্যন্ত ভালো লেগেছে যে অনেক দিন পর একটা প্রোডাক্টিভ একটা স্টোরি বরাক ভ্যালির জন্য বা আসামের জন্য। বরাক ভ্যালি যদি কিছু হয় তাহলে ডেফিনেটলি এটা সার্বিকভাবে আসামেরই করে, আমি ইনটাইট বরাক ভ্যালিরই করছি। যে আমাদের এই অঞ্চলের জন্য একটা দারুণ খবর আমি বলবো, যখন দেখো বরাক উপত্যকায় শিল্প প্রায় শেষের পথে, শিল্প শেষ প্রায় না, শেষই হয়ে গেছে। 5 গ্রাম কাগজ কল দিয়ে ওটার অন্তর্জলী যাত্রা কনফার্ম হয়ে গেছে, আমাদের কোনো শিল্প নেই। একটা সিমেন্ট কারখানা বোধহয় সন্তোষ মোহন দেবের সময় কালাইন বা কাটিগড়ায় হওয়ার ছিল, এটা তো কিছুই হলো না। আনিপুরের চিনি তো কল কবে বন্ধ হলো, এটা এখন প্রাগ ঐতিহাসিক যুগের কথা হয়ে গেছে। ফলে আমাদের শিল্প বলতে কিছু বেঁচে নেই। যে কয়েকটা চা বাগান ছিল যেটা একদম টিম করে জ্বলছিল, এই চা বাগানগুলির গঙ্গা প্রাপ্তিও প্রায় আমাদের সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই ম্যাক্সিমাম চা বাগানগুলি এখন ঢুকছে, ফলে চা বাগান, চা শিল্পগুলিও শেষ পেয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই সত্যজিৎরা, সৌরভরা যখন একটা অত্যন্ত ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে ভাবছেন, মেয়েদের ঋতুস্রাবের ব্যাপারটা আমাদের সমাজে এখনো একটা টাবু হয়ে আছে, এখনো কেউ কথা বলতে চায় না। কিন্তু দিস ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান লাইফ। যে কোনো মহিলাদের, নারীদের, আমাদের মা বোনদের জীবনের একটা অঙ্গ। এটাকেই আমরা কিন্তু ঢাকা দিয়ে রাখতে চাই। তুমি এই প্রসঙ্গে আমি একটা কথা, এটা ইন্টারেস্টিং, যদিও এই ঘটনার সঙ্গে সম্পর্কিত না। ঢাকায় 21-এর বইমেলা চলছে, শুনে অবাক লাগে যে ওই বইমেলাতে একটা স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন ছিল, কোনো একটা বইয়ের স্টলের পাশে। তৌহিদি জনতার মধ্যে কিছু কট্টরপন্থীরা বই মেলার কর্তৃপক্ষকে হুমকি দিয়ে পুরো ব্যানারগুলি খুলিয়ে নিয়েছেন যে এগুলো এখানে লাগানো চলবে না। তুমি চিন্তা করো যে আমাদের মানসিকতা, এটা যে বাংলাদেশের ক্ষেত্রে, আমি এটা উদাহরণ হিসেবে রিসেন্টলি ঘটেছে বলে দেখেছি না, এটা আমাদের ক্ষেত্রেও এখনো এই স্যানিটারি প্যাড লুকিয়ে মানুষ ঘরে নিয়ে যায়। রিসেন্টলি ওটিটিতে আমি একটা সিনেমা দেখেছি মিসেস বলে, সেটা সানিয়া মালহোত্রা ছিল। সেখানে একটা অত্যন্ত শিক্ষিত ডাক্তারের পরিবারের স্ত্রী হয়ে যায়, তারপর তার সঙ্গে যে পারিবারিক যে খুবই মাইল্ড ওয়েতে দেখানো হয়েছে। সানিয়া মালহোত্রা কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে সানিয়া মালহোত্রা বলেছেন যে তার অভিজ্ঞতা আছে এরকম যে পিরিয়ডস নিয়ে এখনও তথাকথিত যেগুলো মেট্রো সিটিজ
সেখানের যারা তথাকথিত উচ্চশিক্ষিত তাদের মধ্যে নানা রকমের টেবু রয়েছে, এমনকি এই পিরিয়ডের সময় মেয়েদের নাকি বাপের বাড়িও পাঠিয়ে দেওয়া, রান্নাঘরে ঢুকতে দেওয়া। সেটা তো আমাদের এখানে এখনো আছে, মানে শাস্ত্রীয় আচার কোনো মাঙ্গলিক কাজে মেয়েদের এই সময়ে ঢুকতে দেওয়া হয় না। আমাদের বেশ কিছু মন্দিরে তো তাদের ঢোকার মানে এই পারমিশনই নেই। ফলে এই যেটা একদিকে একটা ধর্মীয় মানে বিধিনিষেধ, একইভাবে সামাজিক একটা বিধিনিষেধও বা সামাজিক একটা ব্যাপার রয়েছে। সৌরভদের যেটা আমাদের যে পত্রিকাতে যে খবরটা বেরিয়েছে সেখানে আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে যে এটা খুব কম দামে ওরা প্রোডাক্ট, হ্যাঁ একদম, আমি রিউজেবল 250-300 টাকার মানে আন্ডার গার্মেন্টস, দ্যাট টু একটা মানুষ 2 মাস ধরে ব্যবহার করতে পারছে, রিউজেবল। মানে ধরো একেবারে প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষের বাড়ির মেয়ে মা বোনেরাও যারা সাধারণত স্যানিটারি প্যাড টেডে, ওদের যে মানে স্টাডিটা দেখলাম, যে রিসার্চটা ওরা করেছে সেটাও মানে খুবই দারুণ রিসার্চ, এবং সবচেয়ে বড় এগুলি পুরো মানে মানে যতগুলি ওদের রিসার্চ, আমি নিজে ওদের ওয়েবসাইট ঘাটছিলাম এবং আমি যতগুলো রিসার্চ দেখছিলাম, প্রত্যেকটা রিসার্চ প্রচণ্ডভাবে ফ্যাক্ট বেস রিসার্চ, এবং যাদের কাছ থেকে ওরা সার্টিফিকেট নিয়েছে অল আর দ্য ভেরি রিনাউন্ড ইনস্টিটিউশনস। এবং একটা জিনিস, যারা যখন ওই সোনি টিভির যে রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্কে যখন তারা গেছে, শার্ক ট্যাঙ্ক এমন একটা প্ল্যাটফর্ম এরকমই গত 4টা সিজন ধরে করছে। তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এরকমই যারা এন্টারপ্রিনিউর আছে, স্টার্ট আপ আছে, তাদের মঞ্চ, তাদের একটা প্ল্যাটফর্ম দেয় এবং সেখানে ইনভেস্ট করে। যারা এখানে বসে শাক রাজাদের বলে, তারা কিন্তু ভারতবর্ষের সব প্রতিষ্ঠিত শিল্পপতি, কর্পোরেট, মানে ওরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওরা কিন্তু ওসব দেখে বাছাই করেই কিন্তু ইনভেস্ট করে। ফলে শার্ক ট্যাঙ্কে গিয়ে ধরো 10 জনের মধ্যে হার্ডলি 1 বা 2 জনকেই আমি দেখেছি তাদের কোম্পানির উপরে ওরা ইনভেস্ট করছে, 6-7 জনে 8 জনই বাদ যায়। সেই জায়গায় সৌরভদের বা সত্যজিৎদের এই যে হেলথ ফেব নামের যে কোম্পানিটা, যেখানে ওরা প্রথম প্রেজেন্টেশনে গিয়েছে এবং তাদের 2 কোটি টাকা 7% স্টেক দিয়ে 2 কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রপোজাল ওরা 4 জন শার্ক থেকে পেয়েছে। এটা ইটসেলফ এ ম্যানিফেস্টেশন যে তাদের কোম্পানির ব্র্যান্ডটা মানে অলরেডি রিকগনাইজড, এবং দে হ্যাভ এ অ্যাম্পল অপরচুনিটিস ইন দ্য কামিং ডেজ। আমি আরেকটা বিষয় আনি, যেহেতু আমাদের আজকের যে আলোচনাটা সেটা দুটো বিষয় মিলিয়ে আমরা আলোচনাটা করছি। এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ আসাম, আরেকদিকে হচ্ছে সৌরভ বা কিরিটি বা সত্যজিৎদের হেলথ ফেবের যে প্রোডাক্টটা। এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী টুইটার গত 1 মাস ধরে ভরে রয়েছে বিভিন্ন শিল্পপতির সঙ্গে তার দেখা করা, গিয়ে আমন্ত্রণ জানানো, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আম্বানি, আদানির থেকে শুরু করে টাটা গ্রুপ, মিত্তলরা সবাই একটা ইন্স্যুরেন্স দিয়েছে ওরা আসবেন, ওরা এটার অ্যাডভান্টেজ আসামে এসে অংশ নেবেন। ওদের মোস্ট ওয়েলকাম, তারা তো আসবেনই। কিন্তু তারা আসবেন যে তাদের কিন্তু এখানে শুধুই বিনিয়োগ করার জন্য তাদের আসা, এই জায়গার প্রতি, এই জায়গার মানুষের প্রতি, বা এখানে একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়তো অটোমেটিক্যালি হবে, কিন্তু সেই দায়বদ্ধতার জায়গাটা কিন্তু তাদের নেই, সেটা থাকবে না। কিন্তু এই যে হেলথ ফেবের যে এই যে 3টি যুবক যেটা করছে, সেখানে কিন্তু ওদের জায়গার প্রতি একটা দারুণ রকমের কমিটমেন্ট আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা সব জায়গারই। এই জন্য একটা জিনিস, ব্যাঙ্গালোরেও তাদের এখানে যে 30 জন রয়েছেন এখন, ওরাও কিন্তু আমাদের বরাক উপত্যকার আসামেরই মানুষ। তো এটাই আমি বলতে চাইছি যে কোনো জায়গা, গুজরাট ইন্ডাস্ট্রি গ্রো করেছে বাইরের কাউকে দিয়ে না, গুজরাটিদের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করেছে। যতটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল যেগুলি স্টেট আছে তাদের কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি তাদের গ্রো করেছে, কিন্তু বাইরে থেকে লগ্নি পড়ে এসছে, কিন্তু লোকাল এরাই গ্রো করেছে। আসামের ক্ষেত্রে এই যে অ্যাডভান্টেজ আসাম হচ্ছে, মুখ্যমন্ত্রী যদিও একটা আশার কথা শুনিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 12,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রপোজাল শুধু বিভিন্ন ছোট ছোট ডিস্ট্রিক্ট থেকে, ছোট ছোট কোম্পানি থেকে তিনি পেয়েছেন। এখন প্রশ্নটা, এটা পরে আমরা জানতে পারবো হোয়াইট পেপার যদি আসে যে তারা কারা কোথা থেকে করেছেন। আমরা এই পুরো ব্যাপারটা থেকে একটা জিনিস মনে হয়, তুমি যে কথাটা ধরেছো, যে
আসামে কিন্তু এন্টারপ্রেনিয়রশিপের সম্ভাবনা প্রচুর রয়েছে, এটাতে নতুন করে কিছু বলার নেই। বরাকের সঙ্গে শার্ক ট্যাঙ্কেই শিবসাগরের যে উপমন্য বরকাকতি উনি যে মাসখানেক আগে গেলেন এবং উনিও যুবক এবং একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে গেলেন, যে প্রোডাক্টটা হচ্ছে চা পাতা, যেটা আমরা টি ব্যাগটা ইউজ করি। টি ব্যাগের মধ্যে অনেক কেমিক্যালস থাকে, মাইক্রনস থাকে, যেটা প্রচন্ড হেলথ হ্যাজার্ড। তিনি শুরু করলেন যে স্টার্টআপটা, এই স্টার্টআপ দিয়ে যে উইদাউট ব্যাগ টি লিভসটা কিভাবে চায়ে চলে যায় এবং যাতে এতে করে কোনো ধরনের হেলথ হ্যাজার্ড তৈরি না হয়, লোকের কাছে পৌঁছে যেতে পারে। এন্ড খুব কম দিনের মধ্যেই তিনি কিন্তু যথেষ্ট সাকসেসফুল এবং তার ব্র্যান্ডটাও প্রচন্ড সাকসেসফুল। উলা প্রত্যেকটা প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তো শিবসাগরের এই যুবক যদি পারেন, তাহলে আসামের টি ইন্ডাস্ট্রি কেন গ্রো করবে না? এই ছোট ছোট জায়গায় গেলে মার্কেটিং এর পুরো ব্যাপারটাই তো সবকিছু দিয়ে, আমাদের তো প্রোডাক্ট আছে, র মেটেরিয়ালস আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই জায়গায় দাঁড়িয়ে তুমি যে কথাটা বলেছিলে যে বরাক উপত্যকায় হেলথ ফেব থেকে সৌরভ সত্যজিৎরা যেটা করেছেন, সৌরভ সত্যজিৎরা তারাও কিন্তু তাদেরও প্ল্যান ছিল যে বরাক ভ্যালি থেকেই কিছু করার, কিন্তু যেহেতু তারা জানেন যে একটা ব্র্যান্ডকে লঞ্চ করতে হলে একটা বড় শহর, তার কানেক্টিভিটিটা দেখে যদি না করেন তাহলে প্রথম ধাক্কাটা খেয়ে যাবেন। ফলে তারা বেঙ্গলোর থেকে শুরু করেছেন, হোয়াইটফিল্ডে তারা একটা কারখানা শুরু করেছেন এবং এই কারখানাতেও যে 25-30 জন কর্মী বা স্টাফ রয়েছেন তারা সবাই হলো বরাক ভ্যালির, তারা নিয়ে গেছেন এখান থেকেই। ফলে তারা খুব একটা বন্ডিং এর মধ্যে তাদের কোম্পানিটা কাজ করছে এবং অবাক লাগে এই 5 বছরেই তাদের আজকে গত বছরের টার্নওভার আমাকে বলছিলেন যে 11 কোটি টাকা টার্নওভার ক্রস করেছে, ব্রেক ইভেনে পৌঁছে গেছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তারা প্রচন্ড ভালো সারা পাচ্ছেন। সারা পাওয়ার কথা, কারণ এরকম ব্র্যান্ড বা এরকম প্রোডাক্ট ভারতবর্ষে আর সেকেন্ড নেই। স্যানিটারি প্যাডের বিকল্প আর কোনো প্রোডাক্ট আর ভারতবর্ষে নেই এই মুহূর্তে। ফলে যারা রিইউজেবল, যেটা খুব কম দামে এবং খালি রিইউজেবল না, অরিজিৎ দা সবচেয়ে বড় কথা হচ্ছে তো হেলথ হ্যাজার্ড ফ্রি, রিস্ক ফ্রি। যেখানে স্যানিটারি প্যাডে প্রচন্ড বেশি পিএফ এর যেটা ইউজ করে, যে পিএফ এর যে রাসায়নিকটা, এটা ক্যান্সারের মতো ইয়েকে অ্যাট্রাক্ট করে, ওখানে কিন্তু এই ইয়েগুলি কেমিক্যালগুলি, কটন ইউজ করছেন, তারা অ্যাবজর্বার ইউজ করছেন যাতে লিক প্রুফ থাকে। পুরো ব্যাপারটা তারা দেখে শুনে এবং প্রায় 210টা কেমিক্যাল ফ্রি তারা রেখেছেন, টেস্ট করিয়েছেন ওই প্রোডাক্টের। সব দিক দিয়ে মিলে কিন্তু ওই জায়গাটার ব্যাপার হচ্ছে যে তারা এখন তাদের প্ল্যান হচ্ছে যে তারা আগামীতে বরাক ভ্যালিতে তারা কারখানা খুলবেন, বেঙ্গলোর থেকে সেকেন্ড কারখানাটা বরাক ভ্যালিতে খুলবেন, যাতে প্রোডাক্টটা এখানে তারা তৈরি করে সারা দেশে তারা ডেলিভারি দিতে পারেন। এই জায়গাটাতেই আমার মনে হয় যে অ্যাডভান্টেজ আসামকে এই ছোট ছোট জায়গাগুলিকে খুঁজে দেখা দরকার। বড় ইনভেস্টমেন্ট আসবে, আদানি আম্বানিরা ইনভেস্ট করবেন, এভরিথিং ইজ গুড, এটা লগ্নি হবে, সবটা ঠিক আছে, কিন্তু বড় তুমি যে জবাবদিহিতা বা দায়বদ্ধতার কথা বলেছো, এই অ্যাটাচমেন্টটা কিন্তু আসামের ছেলে মেয়েদের মাধ্যমে আসতে হবে। তাদের আমরা এক কথায় লগ্নি চাই, বাইরের লগ্নি চাই, কিন্তু আমাদের নিজের থেকে লগ্নিকারীরা উঠতে আসুক। এই অ্যাডভান্টেজ আসাম যদি এই থিমটাকে নিয়ে কাজ করে, যে যারা আসছেন তারা আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন, তারা লগ্নি করবেন, কিন্তু আমাদের যে হোম গ্রোন যারা এন্টারপ্রেনাররা আছেন আসামের বিভিন্ন জায়গায়, আমি স্টাডি করছিলাম অ্যাডভান্টেজ আসাম নিয়ে, আমি বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি এই মুহূর্তে। আমি আরেকজনের নাম আমি ভুলে গেছি, অনেকেরই নাম আমাদের এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু লক্ষ্মীপুরের বাপন দাস আছে যে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং কিছু কিছু সাহায্য পাচ্ছেন, কিন্তু সব জায়গায় একদম শিক্ষিত উচ্চশিক্ষিত যুবক, কিন্তু ওই ছোট ছোট এগ্রি প্রোডাক্ট নিয়ে কাজ করে আজকে বেশ বড় জায়গায় বেশ কিছু ন্যাশনাল কনফারেন্সে তিনি পার্টিসিপেট করছেন, কাজ করছেন উনি। এরকম হোমগ্রোন কিন্তু সারা আসামে বিভিন্ন ছোট ছোট গ্রামেও আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সরকার অ্যাডভান্টেজ আসাম করে যে বড় বড় ব্যবসায়ীদের যে সুযোগ সুবিধা দিবে, তার কত শতাংশ সুযোগ সুবিধা আমাদের এই ছোট ছোট এন্টারপ্রেনাররা পাচ্ছে? এই প্রশ্নটা, এই জায়গাটা মুখ্যমন্ত্রী হয়তো আন্তরিকভাবে চাইছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে জেলা স্তরে যে ডিআইসি বলে কি একটা সংস্থা আছে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, শিল্প কেন্দ্র, বা এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারা কতটুকু এই এন্টারপ্রেনারদের হেল্প করেন? আমি অনেকের সাথে কথা বলেছি, আনফর্চুনেটলি এই এনভায়রনমেন্ট এখনো আসামে আসেনি। এই যে রেডটিপিজম যেটা আমরা বলি, লাল ফিতের বাধা, এটা প্রত্যেকটা মুহূর্তে এইসব ছেলে মেয়েদের তাদের ফেস করতে হয়। একটা কোনো কিছু করতে গেলেই এটা লাগবে, ওটা লাগবে। ডিআইসির যে শিলচরে যে ডিআইসি রয়েছে, আমি
আমার নিজস্ব একটা ছোট ছাপাখানা ছিল, সেখানে ডিআইসি থেকে আমাকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তারপর প্রত্যেক এন্টারপ্রেনারের ক্ষেত্রে অরিজিৎ দা এই এক্সপিরিয়েন্স, এই বিটার এক্সপিরিয়েন্সটা তুমি যদি গ্রাম বোড়াকে বা আসামের যে কোনো প্রান্তে যাও তাদের কাছে একই। তারপর আরেকটা বাধা আসে গিয়ে ব্যাংক থেকে লোন, এটা তো সেকেন্ড ফর্ম। তুমি প্রথম যখন তুমি কোনো একটা ফার্ম খুলতে গেলে বা তোমার কোনো স্টার্টআপ খুলতে গেলে প্রথম লাইসেন্সিং অথরিটি কারা, তুমি কাদের কাছ থেকে এনওসি নেবে, রেজিস্ট্রেশন নেবে, এই ব্যাপারগুলোই তো আসে। এখানেই গিয়ে প্রথম তুমি ধাক্কাটা খাবে, তোমাকে হাজারো ধরনের কন্ডিশন পূরণ করতে হবে, ফলে অনেকাংশে এই কন্ডিশনগুলি পূরণ করা যায় না। তারপরে যখন তুমি এই সব রেড টেপিজম থেকে বেরিয়ে তুমি একটা ফার্ম খুলতে গেলে তোমার যখন ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, তো আমাদের ইনভেস্টমেন্ট বলতে কি, আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক তোমাকে প্রথমেই কোলাটারাল চেয়ে বসবে। গভর্নমেন্ট বলছে মুদ্রার লোন টোনের কথা বলে, কিন্তু আনফর্চুনেটলি যেটা আমরা গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্সে দেখি যে এত কোটি ছেলে মেয়েকে সাহায্য করা হয়েছে, এই অ্যাপে অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে, এটা কিন্তু বাস্তবে হয় না। বাস্তবে যদি এ ধরনের লোনে অ্যাপ্লাইও করে, তাদের বিভিন্ন ধরনের শর্ত তাদের উপর আরোপ করা হয়, ফলে ওই ব্যাংক মনে করে কি যে এইসব লোন দিলে এনপিএ হয়ে যাবে, লোন আমার ইএমআইটা পাবো না, ফলে তারা যতটুকু চায় যে এগুলিকে অ্যাভয়েড করতে চায়। অ্যাভয়েড করতে গিয়ে তোমার সামনে বিভিন্ন ধরনের সমস্যা খাড়া করে, যাতে বাধ্য হয়ে চপ্পলের ইয়েটা চলে যায়, সোলটা নষ্ট হয়ে যায়, আর এন্টারপ্রেনারশিপ আর হয় না। এই যে বেসিক ফান্ডামেন্টাল সমস্যাগুলো, আজকে ধরো মুকেশ আম্বানি তারা এলেন, তাদের 100 একর জমি দিয়ে দেওয়া হলো কম একদম 1 টাকা প্রিমিয়ামে, তাদের জন্য কানেক্টিং রাস্তা করে দেওয়া হলো, তাদের জন্য বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হলো। আমাকে বলো যে শিলচর শহরে তুমি একটা দোকান যদি একটা স্টল ভাড়া নাও, ওখানে ভাড়া নিয়ে ট্রেড লাইসেন্স নিতে গেলে মিউনিসিপ্যালিটিতে কয়দিন চক্কর মারতে হবে, ইলেকট্রিকের কানেকশন নিতে হলে তোমাকে কয়বার এপিডিসিএল এ যেতে হবে। তো এই সমস্যাগুলোকে, যেগুলি একটা বেসিক সমস্যা, গভর্নমেন্টকে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর উচিত গ্রাউন্ড লেভেলে এই তিনি যেহেতু তার গত 4-3.5 বছরে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসে এই সমস্যাগুলো দূর করার জন্য, আমার মনে হয় গ্রাউন্ড লেভেলে এই সমস্যাগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এনে এই সমস্যাগুলির উপর যদি তিনি জোর দেন, যাতে কিভাবে একদম ইজি ওয়েতে এন্টারপ্রেনিয়ররা তাদের কাজ করতে পারে, তাহলে আসামের প্রত্যেকটা গ্রাম থেকে একজন এন্টারপ্রেনিয়র বেরোবে, যে কোনো ফিল্ডে এন্টারপ্রেনিয়র বেরোবে। সেই সুবিধা, সেই সম্ভাবনা আমাদের মধ্যে আছে। হেলথ ফেপ প্রমাণ করিয়ে দিয়েছে, আমরা কিন্তু সাকসেস স্টোরি পাই না। আমাদের যে সবচেয়ে সমস্যা এই অঞ্চলে যেটা হয়, আমরা কিন্তু সাকসেস স্টোরিটা পাই না। আমাদের কাছে কিছু টাকা পয়সা লোন টোন নিয়ে বা বাবার পেনশনের টাকা নিয়ে আমরা একটা রেস্টুরেন্ট বা ধাবা খুলে নিলাম বা একটা গাড়ি কিনে নিলাম, লাগিয়ে দিলাম, এটাকেই আমরা ব্যবসা মনে করি, কারণ আমাদের কাছে বড় সাকসেস স্টোরি আমাদের কাছে নেই। এখন চিন্তা করো, হাইলাকান্দি বা নিভিয়ার ছেলেরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড করে, এখান থেকে পাশ করে ওরা ভালো কোম্পানিতে কর্পোরেটে কাজ করছিল, যারা মাসে হয়তো 6 ফিগারের বেতন পাচ্ছিল, তারা কেন একটা এইরকম একদম কমপ্লিটলি একটা অন্য প্রোডাক্টের ব্যাপারে, অন্য বিজনেসে গিয়ে রিস্ক নেবে? আজকে রিস্ক নিয়ে তারা 5 বছরের মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে গেছে, তাদের ব্র্যান্ডের যাদের কোনো কম্পিটিটর এই মুহূর্তে নেই। সেই তো আজকে আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। আমরা আজকে এই নোটেই আমরা শেষ করতে চাইব যে এই যে আনটেপড যারা রয়েছে, যে সব সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে, তাদের সরকার সাহায্যের হাতটা বাড়িয়ে দিক। আমাদের রাজ্যে আমরা ইনভেস্টমেন্ট চাই, ইনভেস্টমেন্টের পাশাপাশি আমরা চাই আমাদের নিজের রাজ্য থেকেও ইনভেস্টাররা গড়ে উঠে আসুক। একটা রাস্তা, একটা সাকসেস স্টোরি যেগুলো আমরা শার্ক ট্যাঙ্কের সুবাদে আমরা দেখতে পেয়েছি, আসামেরই যেগুলো স্টোরি আমরা হয়তো জানতামই না। আপার আসামের উপমন্যুর কথা আপনি শুনেছেন আপনারা প্রণবানন্দর মুখে, বা যাদের নিয়ে হেলথ ফেয়ার নিয়ে আমরা কথা বলেছি, এদের জন্য সরকার এই অ্যাডভান্টেজ আসাম থেকে নতুন কোনো সুখবর দিক, আমরা এই আশাটুকু রেখে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।